অনলাইনের জামানায় নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে খাবার সবই আমরা অর্ডার দিচ্ছি প্রতিদিন। কেউ ঠিকঠাক অর্ডার পাচ্ছি, আবার কেউ আইফোনের বদলে পাচ্ছি সাবান। কিন্তু অর্ডার ছাড়া কি আপনি কোনো প্রোডাক্ট ডেলিভারি পেয়েছেন? নমস্কার, আমি সৌম। theGoppo.com-এর আজকের নিবেদন শাগনিক সিনহার সিজিল। লেখক শাগনিক সিনহা বর্তমানে MBBS-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। অবসর সময় নেশার মধ্যে আছে বই পড়া, সিনেমা দেখা কিংবা ছবি আঁকা, এবং বেড়াতেও ভালোবাসেন। লেখালেখির শুরু মূলত 2020 সালে। প্রিয় লেখালেখির বিষয় হরর এবং থ্রিলার। নিয়মিত ফিকশন লেখেন ফেসবুকের বেশ কিছু জনপ্রিয় ভূতের গল্পের গ্রুপে। লেখকের লেখা গল্প ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বেশ কিছু গল্প সংকলন এবং পূজাবার্ষিকীতে। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য লেখক শাগনিক সিনহাকে জানাই আন্তরিক ধন্যবাদ। কিন্তু মজার বিষয় হলো, আজকের গল্পের মূল চরিত্রের নামও সৌম। তবে সে অর্ডার ছাড়াই হাতে পেয়েছিল এমন একটি জিনিস যা বদলে দিয়েছিল তার গোটা জীবনটাই। কিন্তু কি সেটা জানেন না? না, আমিও জানি না। তাই তো চলে এসেছি theGoppo.com-এ। আপনারাও চলে আসুন শিগগির এবং শুনতে থাকুন শাগনিক সিনহার কলমে সিজিল। একলা বসে মনে মনে বলতে থাকে সৌম, ত্রিধা এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি কোনোদিন। উপরে হাসি খুশি ছটফটে মেয়েটার ভেতরে কোন অতল খাদে এতটা অন্ধকার জমেছিল আমি জানি না, জানতে পারিনি, বা সম্ভবত জানতে চাইনি। আপাতত নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কি বা করতে পারি আমি? দোষটা আমারই। আমি বুঝতে বড্ড দেরি করে ফেলেছিলাম মেয়েটাকে। নিজেরটা গুছিয়ে নিতে নিতে কখন এতটা দূরে চলে গেলাম, যদি একবারও খেয়াল করতাম। সন্ধেবেলায় ব্যালকনিতে বসেছিল সেদিন। পালক মাসি রান্না আর ঘরের কাজকর্ম করে দিয়ে যায়। কিচ্ছু ভাবে না, কিছু শোনে না, দেখে না, কিচ্ছু পড়ে না, শুধু বসে থাকে সে। খাবার খায় নিয়ম রক্ষার, সারা রাত জেগে থাকে প্রায় প্রতিদিন। ও ভেবেছিল ওই গহ্বর থেকে ঠিক বেরিয়ে আসবে একাই, তারপর নিজের মতন করে তৈরি করে নেবে নিজে। কিন্তু তার পারল কই? ভিতরে ভিতরে কখন এতটা ভেঙে পড়েছে সে নিজেও জানে না। যেন একটাই লুপের মধ্যে আটকে গিয়েছে ওর পৃথিবীটা। ত্রিধা একা তো যায়নি, আবার সময় স্রোতকেও সঙ্গে নিয়ে গেছে। সেদিনও সেই রকমই বসেছিল। সামনের তারা ভরা অন্ধকার আকাশের মায়াবী বুকে স্পর্শ করছে রাতের কলকাতা। দিগন্ত জোড়া না কুচু হাইরাজের ফাঁক গলে যেটুকু আকাশ নেমে আসতে পারে মাটির কাছাকাছি, তারই বুকে তারা দেখছিল, খুঁজছিল ওদের মধ্যে স্ত্রীকে। বেলটা বেজে উঠতেই প্রথমে ভীষণ চমকে উঠেছিল সৌম। নিজেকেই বলে ওঠে, পালক মাসি কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে 2 ঘন্টা আগে। তবে এই সময় কে? আমার কাছে তো কেউ আসে না। উঠে গিয়ে কি হলো চোখ রাখতেই আরেক রাউন্ড অবাক হলো। ডেলিভারি। হলদে কালো ধোপ দুরস্ত ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে বছর 25-এর ছেলেটা, হাতে একটা মাঝারি মাপের প্যাকেজ। দরজাটা খুলে জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই প্রশ্ন এলো, মিস্টার সরকার, রাইট স্যার? ঘাড় নাড়ল সৌম। প্র্যাকটিস করা হাসি ঝুলিয়ে সে বলল, গুড ইভিনিং স্যার, একটা প্রিপেড ডেলিভারি আছে আপনার, স্পেশাল কুরিয়ার, ফ্র্যাজাইল আইটেম আছে স্যার। কিন্তু
আপনি কোথা থেকে আসছেন? Doorstep.com, sir. We specialize in delivering personal items and belongings. This is from Miss Srida Mukherjee. একটা বিদ্যুৎ চমকের মতন ঝটকা খেলো ও নামটা শুনি। বিড়বিড় করে বলল, ত্রিধা, আমার আমার জন্য রাশি রাশি একাকিত্ব আর অপরাধ বোধ ছাড়া আরো কি রেখে গিয়েছে ও? Hope you are happy with our service, sir. Good night. যেন ব্যাঙ্গের মতন শোনালো ছেলেটার গলা। সময় রেখা ধরে পিছিয়ে যাচ্ছিলাম আমি। এক ঝটকায় 3 মাস আগে সেই রাতটা যেন আবার ফিরে আসছিল আমার চারপাশে। উত্তর দিতে পারলাম না। প্যাকেজটা নিয়ে ঢুকে এসে তাড়াতাড়ি ল্যাপটপ অন করলাম। গুগলে দেখলাম এই doorstep.com এর বেশ ভালোই রিভিউ দিয়েছে। রেটিংটাও মন্দ না, একটু নতুনত্ব আছে এদের। ওরা মূলত প্রিয়জনদের জন্য কাস্টমাইজ গিফট প্যাকেজ এবং অন্যান্য সমস্ত নন কমার্শিয়াল হাউস হোল্ড আইটেম ডেলিভারি দেয় দেশের অনেকগুলো শহরে। নির্দিষ্ট কোনো স্পেশাল দিনে ডেলিভারি দেওয়ার একটা সার্ভিসও আছে স্বাভাবিকভাবেই, কিন্তু তাই বলে আজ ত্রিধার সুসাইডের 3 মাস পরে প্যাকেজটা মাঝারি আকারের, বেশ হালকা। হাতে নিয়ে মনে হলো বাক্স করে এসেছে ভিতরের জিনিসটা। তবে প্লাস্টিকের মোড়ক খুলতে যেটা বেরোলো সেটা কি কার্ডবোর্ডের প্যাকিং বাক্স না, পাতলা কাঠের তৈরি জলপাই রঙের হালকা একটা কাস্কেট। ঢাকনার উপরে আঁকা ফুল লতা পাতা দারুণ নকশা বাক্সটাকে আরো সুন্দর করে তুলেছে। ভিতরে একটা কৌটো। হ্যাঁ, কৌটো, চকচকে সিরামিকের স্লেট রঙা ছোট একটা কৌটো, ঢাকনা দেওয়া। খাবার টেবিলে রাখা নুন মরিচদানির কথা মনে পড়ে গেল। ঢাকনা খুলল সে, ভিতরে কিচ্ছু নেই, বেমালুম ফাঁকা। কিছু বুঝল না সৌম। গত পরশু ওর জন্মদিন ছিল। ও কি সৌমকে বার্থডে গিফট দেবে বলে কিনেছিল এটা? সেটাই হবে নিশ্চয়ই। অপদার্থগুলো ডেলিভারি দিতে দেরি করে ফেলেছে। হঠাৎ ভীষণ মন খারাপ করল। আজকাল মন ভালো থাকলেই ভীষণ অবাক হয়ও। তবু এখনের মন খারাপটা একটু বেশি নাড়িয়ে দিল। কান্নার তমকে মেঝের উপরে বসে পড়ল। তারপর নিজের মনে বলে চলল, ত্রিধার মৃত্যুর জন্য আমি দায়ী। ও আমার কলেজের গার্লফ্রেন্ড। সেই ফার্স্ট ইয়ার থেকে একসাথে আছি আমরা। মেয়েটা আমাকে অনেকটা বদলে দিয়েছিল। ভীষণ ভালো লাগতো আমায়। কলেজ ছাড়লাম, চাকরি পেলাম দুজনে। ততদিনে ওর বাড়িতে সবাই জেনে গিয়েছে আমাদের ব্যাপারে, মেনেও নিয়েছে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। ভাবলাম একসাথেই এভাবে কাটিয়ে দেব সারা জীবন। এখন ভাবলে এই সবের মধ্যেও হাসি পাচ্ছে নিজের ওপর। আমার ছোটবেলা থেকে কোনো কিছুর ওপর ভালো লাগা বেশি দিন টেকে না। তবে কোনোদিন কল্পনা করিনি ত্রিধা ওই নতুন ভিডিও গেম বা স্পোর্টস শো এর মতো এতটা তাড়াতাড়ি হয়ে যাবে। বছর খানেক আগে থেকেই খেয়াল করছিলাম ব্যাপারটা। ভীষণ একঘেয়ে লাগছে। আমার সামান্য কথাগুলো অসম্ভব বিরক্তি হচ্ছে, নোংরা ঝগড়া করছি ওর সাথে। দিনের শেষে হয়তো পুরনো বন্ধুত্বের কথা ভেবে মানিয়ে নিতাম দুজনে, কিন্তু ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। জোর করে কাদায় পড়া গাড়িটাকে টেনে নিয়ে যেতে যেতে হাঁসফাঁস করতে করতে একসময় সব কিছুর জন্যই ত্রিধাকে দায়ী মনে হতে লাগলো। কলেজের সাদামাটা রেজাল্ট, ক্যাম্পাসিং এ পছন্দের বিদেশি কোম্পানি না পাওয়া, একঘেয়ে 10টা-5টা আইটি ফার্মের কয়েদখানা। মনে হতো শুধু ওর জন্যই সব, ওর বিষাক্ত সংস্পর্শে প্রভাবিত হওয়ার জন্যই সব। একা থাকলে অনেক ভালোভাবে বাঁচতে পারবো নিশ্চয়ই। ত্রিধা বারণ করেছিল অনেক, ভালো কথায় বুঝিয়ে। তারপর ঝগড়াঝাটি করেও যখন লাভ হলো না, তখন কান্নাকাটি, শেষে সুইসাইড করার ব্ল্যাকমেল।
লাভ হয়নি। সৌম্য মনস্থির করে ফেলেছিল। ওর ন্যাকা কান্না আর সেন্টিমেন্ট দেখে আরো নিশ্চিত হয়ে গেল যা করেছে বেশ করেছে। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল নিজে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ নেওয়ার চেষ্টা করেছিল ও, বারবার অনুরোধ করত মিটিয়ে নেওয়ার জন্য। বলতো, প্লিজ প্লিজ শোভা, প্লিজ সবটা মিটিয়ে নে। আমি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এমন প্লিজ প্লিজ করিস না আমার সাথে। অমানুষ আমি, আমার মতো থাকতাম, গা করিনি। তারপর এক রাতে গলায় ওড়না পেঁচিয়ে একা হয়ে যাওয়ার ধাক্কাটা নিতে পারিনি ত্রিধা। এখন বুঝি, ঠিক যেমন আমি পাচ্ছি না, আমার তো মরার মতো সাহসটুকুও নেই। দলা পাকানো কষ্টগুলো আবার জমাট বেঁধে উঠেছিল গলার কাছে। ত্রিধার ছোট্ট অদ্ভুত উপহারটা এই 3 মাস ধরে আমার সামান্য প্রলেপ পড়া ক্ষতকে ছিঁড়ে খুঁড়ে রক্তাক্ত করে দিচ্ছে প্রতি মুহূর্তে। খেতে বসে ওর হঠাৎ মনে পড়ল একটা কথা। ত্রিধা চলে যাওয়ার সপ্তাহখানেক আগের কথা। অচেনা একটা নাম্বার থেকে কল এসেছিল। ধরে ত্রিধার গলা পেয়ে ঘেন্নায় কেটে দিতে যাচ্ছিলাম, পারলাম না। কিরকম শান্ত স্বাভাবিক গলায় কথা বলল। কেটে দিবি? আমি বলছি না কাটবি না, জাস্ট জাস্ট একটা কথা শুনে না। ঘ্যান ঘ্যান করে ডিস্টার্ব করছি না সৌম্য। ভীষণ গায়ে লেগেছিল আমার, সপাট থাপ্পড়ের মতো। বলেছিলাম, কি বল? আসতে পারবি একবার কলেজ স্কোয়ারে? না না, পারবো না। মুখের উপর জবাব শুনেও কিন্তু কোনো পরিবর্তন হলো না। কাঁদ দিয়েও শোনা গেল না। একই রকম শান্ত গলায় বলল, সৌম্য, আমি জানি সব শেষ। ঠিক আছে, তুই যা চাস সেটাই কর, মেনে নিয়েছি। কিন্তু শেষবার একটা জিনিস দেওয়ার আছে তোকে, এটুকু করার সুযোগ দিস। আর আর কোনোদিনও যোগাযোগ করবো না, কথা দিলাম। কাউকে কষ্ট দিয়ে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায়। অন্যকে নিজের জন্য কাকুতি মিনতি করতে দেখলে একটা শিহরণ জাগানো নিষিদ্ধ উত্তেজনা অনুভব হয়। সেটা ঘোরটা কেটে গেল যেন হঠাৎ। ত্রিধাকে ওভাবে বলতে শুনে কেমন যেন একটা মনে হলো ওর। মনে মনে আর আমি কি হেরে গেলাম? কই, ও তো আর কষ্ট পাচ্ছে না, হাউ হাউ করে কাঁদছে না, পায়ে পড়ছে না, ফিরে যাওয়ার জন্য মানিয়ে নিয়েছে ঠিক। কিন্তু আমি তো মনে মনে সেটা চাইনি। আমি ঠিক কি চেয়েছিলাম আমার নিজের কাছেও আর পরিষ্কার নেই এখন। কলেজ স্কোয়ারে যাইনি আমি, উত্তর না দিয়ে ও ফোনটা কেটে দিয়েছিলাম। আমি একটু ভয় পেয়েছিলাম বোধহয়, সামনে যাওয়ার রিস্ক নিলাম না। যা গেছে তা গেছে। She is a lost cause. তাহলে কি এটাই শেষ উপহার? কিন্তু নন্দানি এখন আর জানার উপায় নেই ঠিক কি ভেবে এটা আমায় দিতে চেয়েছিল আমার তুই। সেদিন যদি একটু অন্যভাবে ব্যাপারটা সামলাতে পারতাম। খেয়ে উঠে কি মনে হলো, বেশ সুন্দর করে একটা ফটো তুললাম কৌটোটা, পোস্ট করলাম ফেসবুক। ক্যাপশন লিখতে ইচ্ছে করছিল না, লোকে কি ভাববে তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমার। তবু নিজের জন্যই না হয় স্মৃতিটুকু থাক। টুং করে শব্দ হলো কোথাও, আলগা ঘুমটা ভেঙে গেল আমার। ঘড়িতে দেখলাম রাত প্রায় 1:30। মেসেঞ্জারের নোটিফিকেশন, তাও এত রাতে। ঘুম ঘুম পাচ্ছিল, তাও খুললাম ইনবক্সটা। একটা মেসেজ পাঠিয়েছে প্রবুদ্ধ দে, আমার স্কুলের বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজে উঠে থেকেই সব যোগাযোগ বিচ্ছিন্ন। শেষ যা শুনেছিলাম নাকি ইতিহাসের প্রফেসর হয়েছে দিল্লির কোনো এক কলেজে। আজকে এত বছর পরে টেক্সট করছে দেখে এইসবের মধ্যে বেশ ভালো লাগলো। বেশিক্ষণ অবশ্য সেটা স্থায়ী হলো না। মেসেজটা ছোট্ট
কয়েকটা মাত্র শব্দ। কিরে, ম্যাজিক, উইচক্রাফট এসব কিছু করছিস নাকি? কি এ আবার কেমন প্রশ্ন? থতমত খেয়ে জিজ্ঞেস করলাম, মানে? যে ফটোটা পোস্ট করেছিস একটু আগে, ওখানে ওই কৌটোটা দেখলাম। কোথায় পেলি জিনিসটা? সত্যিটা বলতে পারলাম না। দেখলাম আমাদের ঘনিষ্ঠ বন্ধু পাঠিয়েছে গিফট। গিফট? ওটা কি জিনিস সেটা তোকে বলেছে? না তো, কেন? আমিও ভাবছিলাম এটাই, কিন্তু কি হয়েছে? একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে প্রবুদ্ধ। সৌম্য, ওটা একটা উইচ বটল। এমনিতে কিছু না, উইচক্রাফট প্র্যাকটিস করে যারা, তারা এগুলোয় করে বিভিন্ন হার্ব, এক্সট্র্যাক্ট, ক্রিস্টাল, সল্ট এসব স্টোর করে রাখে আর কি। কিছুটা রান্নাঘরের মশলার শিশির মতো বলতে পারিস। আবার অনেক সময় ক্ষতিকর এনার্জির হাত থেকে প্রোটেকশনের জন্য বিশেষ স্পেল দিয়ে এরকম বোতল বানিয়ে নেওয়া হয়। শুনে মাথাটা ঘুরে গেল। উইচ স্পেল প্রোটেকশন বলে কি? তুই না ডাইনি ছিল? পাগল নাকি? এই কি যাতা বলছিস ভাই? তুই 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 এসব বিশ্বাস করিস? ডাইনি, উইচক্রাফট এসব সত্যি ভাবিস নাকি তুই? বোধহয় একটু চেঁচিয়ে ফেলেছিলাম, গায়ে মাখলো না প্রবুদ্ধ। আমি বিশ্বাস না করলেই কি জিনিসটার অস্তিত্ব মুছে যাবে রে? স্টেজের সস্তার ইলিউশন ট্রিক ছাড়াও সত্যিকারের এক ন্যাচারাল ম্যাজিক হাজার হাজার বছর ধরে চলে আসছে পৃথিবী জুড়ে। তার কিছুটা শুভ, কিছুটা অশুভ, আর বেশিরভাগটাই ধূসর। বিজ্ঞান আর আতেল অবিশ্বাসীদের ধাক্কায় হয়তো প্রকাশ্যে দেখা যায় না তাদের, কিন্তু উইচরা আছে, এখনো রমরমিয়ে প্র্যাকটিস করছে চোখের আড়ালে। কিন্তু আমার বন্ধু, আমি চিনি, ও তো এইসব না 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 ভাই দিস। হ্যাঁ, আমিও শিওর তোর বন্ধুটা নিশ্চয়ই এসব জানে না। হয়তো সুভেনির শপে না হলে অনলাইনে দেখে পছন্দ হয়েছে, সিরামিকের টেবিলওয়্যার ভেবে গিফট করেছে তোকে হয়তো। আরে হ্যাঁ, আমিও সেটাই বলছি, বেশ চকচকে সুন্দর দেখতে। কিন্তু সৌম্য, একটা খটকা লেগে আছে ওই তোর পোস্টটা দেখার পর থেকে। আবার কি? আচ্ছা, ফটোর একদম বাঁ দিক করে একটা চৌকো বাক্সের মতো কিছু দেখলাম মনে হলো। কোত্থেকে পেলি জিনিসটা? এর সাথেই কি ছিল? আরে হ্যাঁ, ওইটাই তো প্যাকিং বক্স, কৌটোটা ওর মধ্যে করেই ডেলিভারি এসেছে। একটা ফটো পাঠাস, উপরের ঢাকনাটা যেন ভালো করে বোঝা যায়। ফোনটা ধরে উত্তেজনায় ফেটে পড়ছিল প্রবুদ্ধ। ভাই, কী সব পেয়েছিস রে তুই! তোর বন্ধু ম্যাজিক জানে কিনা বলতে পারবো না, কিন্তু যা জিনিস ঘরে রেখেছিস, দোজ আর 100% কানেক্টেড টু উইচক্রাফট। আমি শিওর রে। তখন থেকে শুধু উইচ উইচ করে যাচ্ছিস, কি জেনেছিস বলবি কি খুলে? কেওস ম্যাজিকের নাম শুনেছিস? না, পিসি সরকার ছাড়া আর কারোর ম্যাজিকের ব্যাপারে আমি শুনিনি। ধুর ভাই, হে জিনিস আলাদা। এটা আসল ম্যাজিক, চোখে ধুলো দেওয়া, স্টেজে রং মেখে ম্যাজিক না, সত্যিকারের রিয়ালিটি ম্যানিপুলেশন আর কি। ম্যাজিকের উৎপত্তি কবে কেউ জানে না, তবে হাজার হাজার বছর ধরে সেই ব্যাবিলনের সময় থেকে আজ পর্যন্ত জাদুবিদ্যার ধারা গোপনে বয়ে চলেছে, এক প্রজন্মের থেকে আরেক প্রজন্ম, সে আমরা জানি বা না জানি। সভ্যতার শুরু থেকেই আদিম প্রাকৃতিক সব ম্যাজিক প্রচলিত ছিল, পৃথিবীর কোনায় কোনায় বিভিন্ন নামে, বিভিন্ন রূপে। সেই জায়গার সংস্কৃতি, ভাষা, ধর্মবিশ্বাস আর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জাদুর রিচুয়ালস আর রুলসও একদম পাল্টে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। উইচক্রাফট, কাব্বাল্লা, ভুডু এরকম পৃথিবীর মূল কয়েকটা এল্ডার ম্যাজিক সিস্টেম আর রিলিজিয়নকে একসাথে মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে এই কেওস ম্যাজিক। কলেজের প্রফেসরদের মতন একটানা লেকচার দিয়ে যাচ্ছিল প্রবুদ্ধ। শক্তিশালী আর্ট ডাইভার্সের সিস্টেম, জানিস তো? এখানে কোনো তন্ত্র মন্ত্র দেবদেবীর অস্তিত্ব নেই। কেওস ম্যাজিকের কোর প্রিন্সিপালই হচ্ছে ম্যানিপুলেশন অফ উইল পাওয়ার, সেটাই এদের প্রাইম এনার্জি।
জগতের সব কিছুই চলে আমাদের ইচ্ছাশক্তির উপর দিয়ে, আর সামান অর্থাৎ ম্যাজিশিয়ান তার নিজের পূর্ণ ইচ্ছাশক্তিকে ঠিক ঠিক চ্যানেলে চালনা করতে পারলে পাল্টে দিতে পারবে আমাদের চেনা জানা ইউনিভার্সের এনার্জি ফ্রিকোয়েন্সি প্রয়োজন মতো। এই ইচ্ছে শক্তি দিয়ে অভিজ্ঞ সামান তার নিজের সচেতন সত্তার ধাপগুলো অতিক্রম করে স্বেচ্ছায় অবচেতন সত্তাকেও জাগিয়ে তুলতে পারে, নিজের চেতনাকে মহাজাগতিক আদিম চেতনার সাথে একাত্ম করে দিতেও পারে। আর যখন সেই সত্তার শক্তি বেড়ে ওঠে যথেষ্ট পরিমাণে, তখনই ম্যাজিক্যাল চেঞ্জ আসে রিয়ালিটিতে। শুনে তো মনে হচ্ছে 501 টাকার বিয়ে থেকে ব্যবসা, পরীক্ষা থেকে পরকীয়া সেটেল করে দেওয়া জ্যোতিষী। আরে ধুর শালা, চুপ করে শুনতে কি হয়। সৌম্যর ফুট কাটা শুনে প্রায় ঝাঁঝিয়ে উঠল সে। দেখ ওসব ছাড়, আসল কথা হচ্ছে তোর এই বাক্স আর বাক্সের উপরে আঁকা দুর্বোধ্য নকশা, কোনোটাই কিন্তু এমনি এমনি না। নকশাটা একটা মনোগ্রাম। মনোগ্রাম মানে অনেকগুলো কথাকে একই সাথে জড়িয়ে পেঁচিয়ে এক জায়গায় লেখা, সেই রকম বলছিস? হ্যাঁ, ঠিক সেই রকম। মনোগ্রাম হচ্ছে কেওস ম্যাজিকের একটা ভীষণ ফান্ডামেন্টাল এলিমেন্ট। ম্যাজিশিয়ান তার মনস্কামনা এইভাবেই মনোগ্রাম করে লিখে বিশেষ রিচুয়াল মেনে সেটার উপর স্পেল অ্যাপ্লাই করেন। কিন্তু কি লেখা আছে এখানে? সেটা বোঝার উপায় নেই রে সৌম্য। জিনিসটা অনেক যত্ন করে বানানো, আর লেখাটাও বেশ বড়। তার উপরে চাপা দেওয়ার জন্য এত রকম ডিজাইন করে দেওয়া হয়েছে, সব মিলিয়ে আসল মেসেজটা উদ্ধার করা প্রায় অসম্ভব। তবে একটা গেস করতে পেরেছি আমি। তোর বন্ধুকে একবার পারলে জিজ্ঞাসা কর, মানে জানার চেষ্টা কর যেভাবে হোক, যে ও এটা কোথা থেকে পেয়েছে আর কি জন্য তোকে গিফট দিয়েছে। সেটা যে আর কোনোদিনই সম্ভব নয় চিৎকার করে বলতে ইচ্ছা করলেও সৌম্য ওর গলাটা স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করল, কেন? তুই কি ভাবছিস সেটা আগে বল। দেখ, ম্যাজিকের ইতিহাস নিয়ে পড়তে গিয়ে যেটুকু জেনেছি তাতে কিছু কিছু মনোগ্রাম দেখলে আমি চিনতে পারি। এটা দেখার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে জিনিসটা একটা সিজেল। সিজেল? সেটা আবার কি দিছুন? প্রবুদ্ধর কথাগুলো বিশেষ মাথায় ঢুকছিল না ওর। মনে মনে বলে, যেটাকে আমি একটা শেষ স্মৃতিচিহ্ন ভেবে আঁকড়ে ধরেছিলাম, তার পিছনে এত কিছু আসছে কেন? আমাকে কি এইটুকু শান্তি দিতে চান না ঈশ্বর? না রে, জাস্ট একটা রিচুয়াল হলে তো হয়েই যেত। সিজিল একটা কানেকশন, একটা আধার, বা বলা ভালো অনেকটা পোর্টালের মতো, যেখান দিয়ে যোগাযোগ করা যায় অন্য সমান্তরাল জগতের সাথে। নরকের ৭২ জন রাজার জন্য আলাদা আলাদা নকশার সিজিলের উল্লেখ আছে স্থলমানের বুক অফ ডেডে। ঠিক যেমন ধর আমাদের হিন্দু তন্ত্রে দেবদেবীদের জন্য যন্ত্র আছে। নির্দিষ্ট সিজিল এঁকে অ্যাপ্রোপ্রিয়েট স্পেল অ্যাপ্লাই করতে পারলেই তাদের কাউকে আহ্বান করা সম্ভব। কিন্তু এখানেই শেষ না। তোরটা দেখি একটা বিশেষ ধরনের সিজিলের সাথে খুব মিল পাচ্ছি, বুঝলি? সার্ভিটের সিজিল। এরা এক ধরনের সাইকোলজিক্যাল কমপ্লেক্স, অর্থাৎ চিন্তাজীব। এদের রূপ হয় না, এরা বিমূর্ত, ঠিক চিন্তা তরঙ্গের মতো। সবচেয়ে মারাত্মক ধরনের এই সিজিলে কোনো দেবতা বা শয়তান কাউকেই জড়ানো হয় না। ম্যাজিশিয়ান নিজের চেতনার খানিকটা অংশ থেকেই তৈরি করেন একটি পরাবাস্তব কিন্তু জীবন্ত সত্তাকে। নির্দিষ্ট কিছু সিম্বল আর টাস্ক সেট করে দেওয়া হয় তাদের জন্য। আর ঠিক এই কারণেই কোনো মন্ত্রতন্ত্র দিয়ে এদের বিরুদ্ধে লড়াই করা যায় না, যদি না ম্যাজিশিয়ানের সমস্ত ইচ্ছাগুলো তুই নিজে একদম ঠিক ঠিক জানিস। সার্ভিটারদের তৈরি করা হয় প্রোটেকশনের জন্য। যেখানে একটা শক্তিশালী সার্ভিটার সিজিল থাকে, সেখানে অন্য হার্মফুল ম্যাজিক এনার্জি ঢুকতেই পারে না। ক্ষতি করা তো দূরের কথা, আর প্রপারলি বানাতে পারলে এরা এতটাই ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েচারের মতো হয়ে যায় যে ম্যাজিশিয়ানের ইচ্ছের অনুযায়ী আর চলে না, শুধু নিজের টাস্কটুকু ফলো করে যায়। তখন এদের থামানো কারোর সাধ্য না, জাস্ট ইম্পসিবল। শেষের কথাগুলো বলার সময় কি কেঁপে উঠল প্রবুদ্ধর গলাটা? সৌম্যর মাথা কাজ করছিল না। ও ম্যাজিকে বিশ্বাস করে না কোনোদিনই, কিন্তু এইটুকু বুঝি যে বিজ্ঞানের আওতার বাইরেও
পৃথিবীতে কিছু জিনিস আছে যে কোনো ব্যাপারে সবটা না জেনে অবহেলা না করাই ভালো। একটু একটু ভয় লাগছিল ওর, সেভাবে। কিন্তু প্রবুদ্ধ, আমার বন্ধুকে এই মুহূর্তে জিজ্ঞেস করা তো সম্ভব নয় রে। ওর সাথে আমার অনেকদিন কোনো যোগাযোগ নেই। কি করি বলতো ভাই? দেখ, হতে পারে কাকতালীয়ভাবে চলে এসেছে বাক্সটা, হয়তো তোর বন্ধুও কিছু জানতো না এইসব। হতে পারে এটা জাস্ট একটা নকশা। তবে সে যদি তোর ভালো বন্ধু হয় তবে মনে হয় না চিন্তার কিছু আছে। আফটার অল সত্যি সত্যি এটা যদি সিজিল হয় তাহলেও কিছু চাপ নেই। সিজিল তো তার মালিককে সব বিপদ থেকে বাঁচায়, ক্ষতি করে না কখনো। ফোনটা কেটে দেওয়ার পরেও ঘুম আসছিল না, খচখচ করছিল মনটা। বারবার মনে হচ্ছিল জাস্ট এমনি এমনি কাকতালীয়ভাবে না, সম্ভবত এটাই ত্রিধাশীর লাস্ট গিফট। ভিতরে তুচ্ছ নুনদানিটা নয়, আসলে ওটা দেওয়ার অছিলাই এই মন্ত্রপুত বাক্সটাই ওর কাছে পৌঁছাতে চেয়েছিল ও। চলে যাবে ঠিক করেই ফেলেছিল ত্রিধা, তাই চিরকালের মতন যাওয়ার আগে ওকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্য দিয়ে যেতে চেয়েছিল জিনিসটা, ঠিক যেমন সবসময় ওকে আগলে রাখত মেয়ে। এখন ও আর নেই, আর কেউ কিছু বলুক বা না বলুক তার জন্য দায়ী আমি। ভয় ভয় করছিল আমার, অপরাধ বোধে ভুগছিলাম বোধ হয়, আর অপরাধের মতোই আশঙ্কা হচ্ছিল। তাহলে এখন উল্টে কোনো ক্ষতি হবে না তো আমার? এপাশ ওপাশ করতে করতে ঘুম এলো না কিছুতেই। সবটা শোনার পর থেকেই মনটা কু ডাকছিল। শেষে ঠিক করলো ফেলে দেবে ওটা, জিনিসটাকে ফেলেই দেবে সে। কি দরকার ওরকম বিপজ্জনক জিনিস বাড়িতে রেখে? প্রোটেকশন যা হওয়ার এমনিই হবে। নুনদানিটা পছন্দ হয়ে গিয়েছিল। কি মনে হলো কিচেনেই রাখা থাকলো সেরামিকের ছোট্ট চকচকে কৌটোটা, আর পিছনের জানলা গলিয়ে অনেক নিচের রাস্তার ভ্যাটে ফেলে দিল সিজিল না কি ছাতার মাথা আঁকা বাক্সটা। তারপর এসে ফোন চালাতে চালাতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুমটা ভেঙে গেল আচমকা, কি জন্য জানে না সে। ধরপড় করে উঠে বসতে গেল, কিন্তু পারল না। কোকিয়ে উঠল যন্ত্রণায়। ও সারা গায়ে অসহ্য চাপ চাপ ব্যথা আর অবশ ভাব। টানা হ্যাচড়া করেও এক চুলো নড়তে পারছে না, যেন কেউ আষ্টে পৃষ্ঠে ওকে বেঁধে ফেলেছে বিছানার সঙ্গে। নাইট ল্যাম্পটা রোজকার মতন আজকেও জেনেই শুয়েছিল যতদূর মনে পড়ছে, কিন্তু এখন সেটা নেভানো। চোখ খুলে দেখল নিশ্চিদ্র অন্ধকূপের মধ্যে একা শুয়ে আছে, আর ওকে গিলে খাচ্ছে অন্ধকার। ভয় লাগছিল খুব। প্রবুদ্ধর বলা জিনিসগুলো মন থেকে বার করতে পারেনি এখনো। কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে, আর ততটাই ভয় লাগছিল। ভীষণ একা আর অসহায় মনে হচ্ছিল নিজেকে। অন্ধকারে শুয়ে শুয়ে মিনিট 5 কেটে গেল, নাকি 10 মিনিট, ঠিক বলতে পারবো না। হাত পায়ের অসার ভাবটা আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে মনে হলো। ঘষতে ঘষতে উঠে বসল। এর মধ্যেই ঘেমে স্নান করে গিয়েছে পুরোপুরি। স্লিপ প্যারালাইসিস নাকি, কিংবা প্যানিক অ্যাটাক? তাই হবে। তখন যা শুনলাম, তারপর এরকম হলে আশ্চর্যের কিছুই না। একে সারাক্ষণ গিল্টি ফিলিং হচ্ছে, তার উপর বেদম ভয় পেয়েছিলাম, যা গলাটা শুকনো লাগছিল। জল খেয়ে একবার টয়লেট সেরে আসবো বলে বিছানা থেকে নামলাম। আমার ফ্ল্যাটটা ছিমছাম, এক চিলতে মতো। বেডরুম থেকে বেরোলেই একটুখানি বসার জায়গা, 2টো চেয়ার, একটা সোফা, ফ্রিজ আর টিভি, ব্যাস। এটাই আমার ড্রয়িং রুম, মুভি থিয়েটার, ডাইনিং স্পেস সব। তার উল্টো দিকে পাশাপাশি বাথরুম আর ছোট্ট কিচেন। আমাদের ফ্ল্যাট বাড়িটা একটু সেকেলে একটা পাড়ায়। আশেপাশে কয়েকটা পুরনো বাড়ি, একটু দূরেই মিউনিসিপ্যালিটির বাঁধিয়ে দেওয়া পুকুর, আর তার গা দিয়ে চলে গিয়েছে ঢালাই করা রাস্তা। আজকাল নিচের গলিতে কিছু মাতাল ঘোরাফেরা করছে রাতে। কমপ্লেন করেও লাভ হয়নি। ওরা মাঝে মাঝে আগুন জ্বালিয়ে শুকনো কাগজ প্লাস্টিক এইসব পোড়ায়। আজকেও সেরকম কিছু করছে মনে হলো। কুয়াশার মতন হালকা ধোয়া ঢুকছিল বেডরুমের জানলা দিয়ে। গিয়ে বন্ধ করে দিল।
জল খেতে খেতে একবার মনে হলো ড্রয়িং রুমের মৃদু আলোটা আজকে একটু ডিস্টার্ব করছে। কালকে সকালে ঠিক করাবে ভেবে বাথরুমে ঢুকে গেল সে। আলো আর ঠিক করানো হয়নি। পরদিন অফিসের বেশ চাপ ছিল, খুব সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল। তারপর দুটো লম্বা মিটিং, একটা টেন্ডার আর গাদাখানেক ফাইলের ক্লিয়ারেন্স সেরে বিধ্বস্ত অবস্থায় যখন বাড়ি ঢুকলো, ঘড়ি বলছে রাত 10:30। পালক মাসির কাছে একটা এক্সট্রা চাবি থাকে। আমি বাড়ি না থাকলেও সন্ধে এসে ঠিক রান্না করে দিয়ে যায়, এটাই ভালো। না হলে উপোস করে থাকতে হতো আমাকে। কিন্তু হাত পা ধুয়ে খেতে বসেই আমি চমকে গেলাম। এ কি, টেবিলে অন্য দিনের মতো চাপা দেওয়া নেই খাবার, ক্যাসেরোলাটাও বেবাক ফাঁকা। সারাদিনের ক্লান্তির পর এইরকম জিনিসপত্র দেখে মাথার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। আগে গড়গড় করতে করতে ফোন করলাম মাসিকে। মুখ দেখে পয়সা দিই না আমি, এতটা দায়িত্ব জ্ঞানহীন হলে কাজ ছেড়ে দেওয়াই ভালো। বার কয়েকবার রিং হওয়ার পরই মাসি ধরলো ফোনটা। ও ভীষণ ধমক দিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মাসির অদ্ভুত কথাগুলো থামিয়ে দিল ওকে। খিদে পেট চোঁ চোঁ করছিল, তার উপর আজগুবি সব অজুহাত শুনে আর শান্ত থাকতে পারল না। মানে এই আর কি পেয়েছো? দরজা খুললো না আবার কি? আমি তো দিব্যি চাবি খুলেই ঢুকলাম। এখন কি সব গাল গল্প দিচ্ছ? হ্যাঁ, রান্না করনি কেন তুমি? বিরক্তি মাখিয়ে ঝাঁঝিয়ে উঠল। হ্যাঁ, গুতে পেয়েছিল তো দরজাটাকে। কাল ওঝা রাখবো, তোমাকেও একটু সর্ষে পোড়া ছিটিয়ে দেবো ক্ষণ। এখন আমি খাবোটা কি? কাজে ডুব মেরে আবার এক কথা মিথ্যে কথা বলা হচ্ছে, প্রমাণ দেখাচ্ছে। শরীর একদম চলছিল না, একটু কিছু বানিয়ে নেওয়ার মতন আর এনার্জি নেই। ফ্রিজ খুলে ধক ধক করে অনেকটা ঠান্ডা জল আর কয়েকটা বিস্কুট খেয়ে শটান শুয়ে পড়ল বিছানায়। ফোনটা বিছানার পাশে রাখতে গিয়ে দেখে দুটো মিসড কল। কে জানে কার? চুলোয় দেখ, দরকারি কেউ হলে কাল করে নেবে ফোন। ঘুমে ওর চোখ জড়িয়ে এলো মুহূর্তের মধ্যে। ঘুমটা ভাঙল আজকেও ঠিক কাল মাঝরাতে যেমন ভেঙেছিল। আজ আর ধরফর করে উঠতে গেলাম না, সেই জন্যই বোধহয় বুকের চাপ চাপ ভাবটাও এইবার এলো না। তবু একটু কেমন খটকা লাগছিল। কিছু কি হয়েছে? বারবার কেন অস্বস্তি হচ্ছে এরকম? বুকটা একটু ধুকপুক করে উঠল। ও জোরে জোরে নিঃশ্বাস নিল কিছুক্ষণ, একটু শান্ত হয়ে চারপাশে আস্তে আস্তে তাকালো। ওর সেই চেনা অন্ধকার ঘর, ফাঁকা বিছানায় চুপচাপ শুয়ে আছে একা, কেউ কোথাও নেই। হাত বাড়িয়ে মোবাইলে দেখে রাত প্রায় 2:30 বেজে গেছে। পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করতে যেতেই প্রায় মূর্তির মতন স্থির হয়ে গেল এক লহমায়। বেডরুমের লক করা দরজা এখন খোলা, সেখান দিয়ে বসার ঘরটা দেখা যাচ্ছে পরিষ্কার। ওর বিস্ফারিত চোখের সামনে ড্রয়িং রুমের গোলাপি রঙের নাইট ল্যাম্প এখন মেটে সবুজ হয়ে জ্বলছে, আর সেই অদ্ভুত সবুজ আভা মেখে ঘন কুয়াশার মতন ধূসর ধোঁয়ার একটা কুণ্ডলী ঢেকে ফেলেছে ঘরটাকে। ধোঁয়াটা যেন নড়াচড়া করছে। তারপরই ওর মুখের সামনে দড়াম করে বন্ধ হয়ে গেল দরজাটা। ও উঠে বসে। মানে কি সব? ঠিক দেখছি আমি? কখনোই না। নির্ঘাত ঘুমের ঘরে দৃষ্টিভঙ্গ, একটু আগে দেখা বিস্তৃত কোনো স্বপ্নের সাথে বাস্তবে তালগোল পাকিয়ে ফেলছে আমার চোখ। চোখ রুখলে ভালো করে তাকালাম আরেকবার। কই কোথায় দোয়া, কোথায় সবুজ আলো? দিব্যি দরজার তালা দিয়ে গোলাপি ল্যাম্পের নরম আভা বেরিয়ে আসছে বরাবরের মতো। নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়েছি আবার, কিন্তু এড়িয়ে যেতে পারলাম না।
ঘরটা অদ্ভুত টানছে আমাকে। ভুল ঠিক যাই হোক, এই দরজার আড়ালে কি যে হচ্ছিল একবার গিয়ে না দেখতে পারলে ঘুমটু আসবে না। আর উঠে ঢকঢক করে অনেকটা জল খেল, ফোন পকেটে পুরে এগিয়ে গেল বসার ঘরে। যদি নিচের মাথালগুলো আবার ধোয়ায় ভর্তি করে থাকে না গলিটা, আজ কাঁচা গালি দিয়ে একদম ভূত ভাগাবে। দরজার সামনে দাঁড়িয়ে জোরে শ্বাস টানলো একবার। কিছুই তো নেই জানি, ভয় ভয় করছে কেন? কি একটা ঘুম জড়ানো চোখে দেখেছে তার জন্য? দরজাটা খুলে ঢুকেই পড়লো বসার ঘরে। আর ঢুকতেই সবুজ, সে দলা দলা অলৌকিক সবুজ ঘিরে ফেলছে ওকে। চারপাশে সবুজ একটা অদ্ভুত অন্ধকার। সেই সবুজ ছাপিয়ে পিছনে তাকালে বুক শুকিয়ে গেল ওর। আর কিছু নেই ওখানে, কেউ নেই, সব ফাঁকা, সেফ সর্বগ্রাসী শূন্যতা। সেই মহাশূন্যের লক্ষ আলোকবর্ষের ব্যবধান পেরিয়ে অনেক দূরের কোনো অতিকায় চাঁদোয়ার গায়ে লেগে মিট মিট করে জ্বলছে নক্ষত্ররা। যেন মহাজাগতিক ভবিষ্যার গায়ে কেউ অন্নভস্ত হাতে সবুজ রঙের পোজ লাগিয়েছে কয়েক হাজার কোটি। ওর পায়ের তলায় মেঝে ভুল, সব ভুল, চোখের ভুল, মনের ভুল, কিছু একটা ভুল হচ্ছে ওর। এক্ষুনি বেরোতে হবে এই ঘর থেকে। চটপট দরজা খুলে বেরিয়ে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই যেটুকু সাহস ছিল সেটাও কেউ ফু দিয়ে উড়িয়ে দিল এক নিমেষে। কোথায় দরজা? কি করেই বা থাকবে দরজা? আকাশের বুকে কি দরজা থাকে? ওর পিছনে ও যত দূর চোখ যায় শুধু অন্ধকার, শূন্যতা আর সেই উজ্জ্বল সবুজের ছোপ। আতঙ্কিত হয়ে খেয়াল করলো পায়ের নিচে নরম মেঝের মতন কিছু টের পাচ্ছে মাঝে মাঝে। কোথায় এসে দাঁড়িয়েছি আমি? একটু একটু করে সবুজ মেঘটা সরে যাচ্ছিল ওর চারপাশ থেকে। সেই আবছায়াতেও বেশ দেখতে পাচ্ছিল ও দাঁড়িয়ে আছে যেন মহা আকাশের নিচে। ওর বসার ঘরের দরজাটা হঠাৎ জেগে ওঠা জাদু ভরণের মতন ওকে ধাক্কা মেরে ছুড়ে দিয়ে গেছে অজানা অনাবিষ্কৃত এক ন্যাড়া প্রান্তরে। গাছপালা নেই, লোকজন তো দূরের কথা। যেন কৃত্রিম একটা প্লেটের মতন দেখতে কুয়াশাচ্ছন্ন প্রান্তরটা, শুধু জায়গায় জায়গায় চোখ ধাঁধানো সবুজের আধিক্য। উল্টানো বিশাল জাদুয়ার মতন মহাকাশের প্রতিটা গ্রহ, নক্ষত্র, ছায়াপথ আশ্চর্য স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে চোখে। এই জায়গা পৃথিবীতে কি আদেও আছে কোথাও? সৌন্দর্যের অনুভূতির আগেই এক অন্য চেনা আতঙ্ক ছড়িয়ে পড়ল ওর মনে। সে যে জানে এরপর কি হতে চলেছে। এইটুকু সময়ই ধীরে ধীরে দ্রুত হচ্ছে নিঃশ্বাসের গতি। এর মধ্যেই ঘামে ভিজে গিয়েছে ওর টি শার্টের উপরের দিকটা। হৃৎপিণ্ডটা যেন প্রাণপণে হাতুড়ির মতন ঘা মারছে বুকের উপর। আমি কি মরে যাবো এইভাবে? না না না, আজে বাজে জিনিস ভাববো না। মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছি আমি। এত বছরের শেখা সমস্ত কৌশলগুলো এক এক করে কাজে লাগাতেই হবে আমায়। আমার বহু পুরনো সেই রোগ, বিশাল খোলা জায়গা, আতঙ্ক আবার এভাবে ফিরে আসতে পারে তা আমার কল্পনাতেও আসেনি কোনোদিন। কি একটা নাম আছে এই ফোবিয়ার, চুলো যাক নাম, কেন মনে পড়ছে না ডাক্তারের শেখানো সেই এক্সারসাইজগুলো। এটা দুঃস্বপ্ন, ভয়ঙ্কর খারাপ একটা দুঃস্বপ্ন। আমি 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 বেঁচে বেরোতে পারবো তো এখান থেকে? আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। সেই কোন ছোটবেলায় গড়ের মাঠে ঘুরতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল একই প্যানিক অ্যাটাক। তারপর তো ঠিকই ছিলাম বরাবর। ত্রিধার সাথে তাজপুর বেড়াতে যাওয়া বাতিল করে দিয়েছিলাম শুধু খোলা সমুদ্রের অসীম পরিসরের সামনে দাঁড়ানোর সাহস ছিল না বলে। কেউ ইচ্ছে করে করছে এইসব। আমি নিশ্চিত জানি যা দেখছি, যা যা হচ্ছে কিছু সত্যি হতে পারে না। আমার সাথে বিশ্রী একটা প্র্যাকটিক্যাল যোগ করছে কেউ। কিন্তু কিন্তু কাউকে তো বলিনি কখনো আমার এই রোগের কথা। এমনকি তুই তা কেউ না। তাহলে দম আটকে আসছে ওর। হঠাৎ হাতটা পকেটের কাছে আসতেই চমকে গেল। ফোনটা দিব্যি রয়েছে তো। এটা দেখি ও বলে, বেঁচে যাবো আমি, বেঁচে যাবো, বেঁচে যাবো, বেঁচে যাবো। কল করতে হবে আমাকে, কাউকে এক্ষুনি একটা কল করতে হবে। এটা চোখের ভুল, মনের ভুল। আমার ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছি আমি, তাই না? নিশ্চয়ই তাই। একটা কল, হ্যাঁ। কাকে 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 করি? তো রাতে কাকে করবো? নিচের সিকিউরিটি গার্ডকে? অফিসের কাউকে?
পাড়ার ছেলেদের। ভাবতে ভাবতেই খেয়াল করলো ফোনের নেটওয়ার্ক আছে। ব্যাস, ওইটুকু দেখেই মনে হচ্ছে সব সমাধান পেয়ে গেছে ও। নিশ্চয়ই কিছু 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 একটা করতে পারবো। কল লগে রিসেন্ট ডায়াল করার নাম্বারটাই টিপে দিলাম। 2 দিন হতে না হতে এই ওদিক থেকে উত্তেজিত গলাটা ভেসে এলো। এই শালা, টেলিপ্যাথি জানিস নাকি? আমি একটু আগেই ভাবছিলাম তোর কথা। রাত হয়েছে, কাল সকালে কল করতাম। হ্যাঁ প্রভু তো ভাই এখানে একটা কথা ছিল। দাঁড়া দাঁড়া, শোন, যেটা বলতে হবে এক্ষুনি বলে দিই, নাইলে আবার ভুলে যাব। তুই এক্ষুনি ওই জিনিসটাকে বিদায় কর বাড়ি থেকে, বুঝলি? আর ভুলেও নুনদানিতে হাত দিবি না। ওটাকে বাক্স থেকে বারও কিন্তু করবি না। কানে আসলো কথাগুলো, কিন্তু ওর মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। সম্ভবত আর বেরোবেও না। ওর সামনে এখন সবুজ ধোয়াটে মেঘটা আরো বড় হচ্ছে, ঘন হচ্ছে। অদৃশ্য কোনো বাতাসের তাড়নায় আমার চারপাশে ঘুরছে সেটা। অথচ ভীষণ দম বন্ধ লাগছে আমার। হঠাৎ অক্সিজেন ভীষণ কমে যাচ্ছে বাতাসে। কিন্তু 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 সামনে ওই মেঘের আড়ালেও ওইটা কি প্রবুদ্ধ বলে যাচ্ছে। আমার এক উইচক্রাফট স্পেশালিস্ট বন্ধুকে দেখাতেই সে বলল ভিতরের ওই কৌটোটা হচ্ছে আসল জিনিস। ওর মধ্যেই আছে সিজিলের মূল স্পেলটা। বাইরের বাক্সের নকশাটা আসলে একখানা ম্যাজিকের লক, আর ভিতরের এন্টিটি যাতে বেরিয়ে না আসতে পারে তার জন্যই ওই সিল। সাধারণ কারোর পক্ষে জিনিসটার সংস্পর্শে থাকাও ভীষণ বিপজ্জনক, বুঝলি? অনেক আগেই বুঝেছে ও, কিন্তু উত্তর দেওয়ার মতন অবস্থায় আর নেই। শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে ওর, আর তা বেড়েই চলেছে ক্রমশ। সারা শরীরে অসহ্য রকমের অস্বস্তি, বমি পাচ্ছে অথচ করতে পারছে না। হাত পা জুড়ে অদ্ভুত ঝিম ধরানো ভাব। সামনের মেঘটা ওকে ঘিরে ঘুরতে ঘুরতে এসে স্থির হয়েছে কয়েক হাত দূরে, আর তার আড়াল থেকে বেরিয়ে আসছে কেউ একটা বা কিছু একটা। তার লালচে চোখ দুটো নরকের অন্ধকূপের আগুনের মতো জেগে উঠছে মেঘের আড়ালে। অস্পষ্ট এক বিশাল আকাশ ছোঁয়া অবয়ব, না মানুষ না কোনো পশুর মতন। তাকে ব্যাখ্যা করার ক্ষমতা ওর নেই। মাথা ঘুরছে ওর, হড়হড় করে বমি বেরিয়ে এলো মুখ দিয়ে। চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আর তার মধ্যেই দেখলাম ওর দিকে এগিয়ে আসছে একটা হাত। হ্যালো হ্যালো, এই শুনতে পাচ্ছিস? কিরে, হ্যালো, ঠিক আছিস? হাত থেকে ফোনটা পড়ে গেল ওর। হাতে পায়ে জোর নেই আর। বসতে গিয়ে মাটিতে পড়ে গেল, আর মাটিতে বসতেই সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সবকিছু। মেঘ, দানব, সবুজ অন্ধকার, সবকিছু। শুধু ওর ঘরের মেঝেতে বসে আছে। বুকটা এখনো যেন মিনিটে কয়েকশো ধাক্কা মারছে বুকের খাঁচা ভেঙে। জোরে জোরে দম নিয়ে একটু ধাতস্থ হলো। তাহলে পুরোটাই সেলফ হ্যালুসিনেশন, যা জ্ঞান হারায়নি, মরেও যায়নি। উফ, যাক, সব ঠিক হয়ে গেছে। মাথায় টোকা দিয়ে কে একটা ডাকছে। ঘাটটা ঘুরিয়ে পিছনে তাকালো। ওর মাথার উপর সিলিং ফ্যান থেকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে ত্রিধার নিথর শরীরটা, আর তার পায়ের আঙুলগুলো এসে লাগছে ওর মাথায়। ত্রিধার চোখগুলো খোলা, চোখগুলো ওর দিকে ফেরানো। বুকের মধ্যে বিস্ফোরণ হলো, মাথার অজস্র কলরব হঠাৎ শান্ত হয়ে গেল। ফুসফুস দুটো ছিঁড়ে গেল যেন। কেউ একটা শাবল ঢুকিয়ে দিল পাঁজর ভেদ করে হৃৎপিণ্ডের মধ্যে, আর দুমড়ে মুছড়ে দিল ওর শ্বাসনালী। অথচ ব্যথা যন্ত্রণা কিছুই টের পেল না আর। তারপর সব শেষ। বডিটা ওখানে পাওয়া গেছে মানছি, কিন্তু স্যার আপনি ওখানে দেখুন একবার। পোস্টমর্টম রিপোর্ট তো বলছে হঠাৎ অ্যাড্রিনালিন রাশ, হয়তো তা থেকেই প্যানিক অ্যাটাক, তারপর ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকেই ডেথ। তাহলে শুধু শুধু তদন্ত করার কি আছে স্যার? এ তো সিম্পল ওপেন অ্যান্ড শার্ট কেস। মন্তব্য করলেন সেকেন্ড অফিসার তন্ময় চ্যাটার্জি। জানি, কিন্তু নিজেই বললে এক্ষুনি যে অ্যাড্রেনালিন রাশ।
সেই রাশটা ঠিক কিভাবে ব্যাখ্যা করবে তুমি? হঠাৎ ঘরের মধ্যে শুয়ে শুয়ে মাঝরাতে কি এমন হয়ে গেল ছেলেটার? ঘরের মধ্যে ঢুকেই একটা সালফারের গন্ধ পেয়েছিলাম আমি, অথচ ফরেন্সিক বল সালফারের কোনো সোর্স বা ট্রেস পাওয়া যায়নি ঘরের কোথাও। এবার বলো আমায়, আর মনে আছে ঘরের ভিতর ফ্যানটার কি অবস্থা? ফাইলটা হাতে তুলে অন্যমনস্কভাবে পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলেন ওসি বিনয় মজুমদার। দীর্ঘশ্বাস ফেললেন তনয়। প্রশ্নগুলো মিথ্যে না। 3 দিন আগে এক বন্ধ ঘরের মধ্যে থেকে 25 বছরের একটি ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই নিজেই কদিন ধরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে শান্ত ছোট্ট এই শহরতলিতে। ওসির এই এক সমস্যা, একটু গন্ধ পেলেই খ্যাপা কুকুরের মতন দৌড়াতে লাগেন। সব জায়গাতেই থ্রিলার সিনেমার মতন রহস্য খুঁজে বার করেন। সামনেই শীতের ছুটি, এই সময় এত ডিটেল নিয়ে মাথা ঘামিয়ে নিজেদের সময় আর আরামের 12টা বাজিয়ে কি লাভ? তেতো মুখে উত্তর দিলেন তন্ময়। ফ্যানের ব্লেড 3টে বাজেভাবে নিচের দিকে বেঁকে গেছে, ঠিক যেন খুব ভারী কিছু একটা ছড়িয়ে দিয়েছে ফ্যানটা থেকে, তাই না স্যার? কথাটা শেষ করার আগেই নুফে নিলেন ওসি। এটা কিভাবে সম্ভব চ্যাটার্জি? এমন করে কি এমনি এমনি দুমড়ে যায় নাকি? এদিকে হ্যান্সিংয়ের কোনো এভিডেন্স পেয়েছো তুমি? না স্যার, তবে এটা নিয়ে এত ভাবার কি আছে বলুন তো? বাড়ির লোকজন, বন্ধুবান্ধব কেউই কোনো ঝামেলা করেনি, বডি নিয়ে চলে গেছে। হয়তো প্রথমে আত্মহত্যা করতে গিয়েছিল ছেলেটা, তবে কোনো ফোর্সড এন্ট্রি, অন্য কারো উপস্থিতিরও প্রমাণ নেই। তখন আরে পেছনে ছুটবেন কেন স্যার? ছেড়ে দিন না। কাচুমাচু মুখে বোঝানোর চেষ্টা করলেন চ্যাটার্জি। কড়া গলায় জবাব দিলেন মজুমদার। সবকিছু এত ক্যাজুয়ালি নিলে চলে না। এভিডেন্সগুলো যত্ন করে রাখো। এই কেসটা ক্লোজ করছি না। তুমি এখন যাও, আরেকবার ফাইলটা চেক করো, দরকার হলে স্পটেও ঘুরে এসো। গজগজ করতে করতে চেম্বার থেকে বেরিয়ে এলেন অফিসার তনয় চ্যাটার্জি। নিজের টেবিলে গিয়ে 1 গ্লাস জল খেলেন। তারপর মনে মনে সেই অপয়া ছেলেটার, পুলিশের চাকরি আর ওসি সবার 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে এভিডেন্স রুমে গিয়ে ঢুকলেন। এই ঘরে অনেকগুলো বড় বড় সেলফ আর বাক্স রাখা। সামনের টেবিলে একটা ছোট ট্রেতে করে প্লাস্টিকে মোড়া এভিডেন্সটা রাখা রয়েছে। জিনিসগুলো তুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন তিনি। রাগের মাথাতেও ফস করে হেসে ফেললেন তনয়। ঘুষ নিয়ে আর সারাদিন ফাঁকিবাজি করে এমন দুরবস্থা এই অপদার্থ কনস্টেবলগুলোর যে একটা সামান্য কেসের জন্য 1 গাদা এভিডেন্স তুলে এনেছে, তার মধ্যে আবার একটা নুনের কৌটো। মানে পাগলামির একটা সীমা থাকা দরকার। এইসব হাবিজাবি জিনিস কিছুদিন পরেই ফরেন্সিক বিভাগে যাবে, তারপর ডাস্টবিনে। মুমদানিটা বেশ ভালো দেখতে। ছোট্ট সুন্দর পোর্সেলিনের কৌটোটা হাতে তুলে নিলেন চ্যাটার্জি। তারপর পকেটে চালান করলেন। ভাবলেন, এতে কোনো খুনের মামলার এভিডেন্স থাকতে পারে না। এইটুকু তিনি এই 20 বছরের পুলিশের চাকরির অভিজ্ঞতা থেকে এমনিই বলে দিতে পারেন। এটা তার বাড়ির ডিনার টেবিলে ভালো আনাবে, তাই না? ঠান্ডা ঠান্ডা লাগছে না কেমন একটু? পকেটে জিনিসটা নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। আলোটা নেভালেন না। নেভালে হয়তো দেখতে পেতেন ঘরের মধ্যে সবুজ ধোঁয়াটে মেঘটা বেরিয়ে আসছে একটু একটু করে।